Continued page 39. Question number 5. আপানুবর্তন বলতে কি বোঝো? শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের উপযোগিতা লেখো। হেডিং আপানুবর্তন। প্যাভলভের কুকুর ঘণ্টাধ্বনি মাংস এবং কুকুরের লালাক্ষরণ সম্পর্কিত পরীক্ষায় অনুবর্তনকে স্থায়ী করতে হলে ঘণ্টাধ্বনির সাথে মাঝে মাঝে স্বাভাবিক উদ্দীপক অর্থাৎ মাংস বা খাদ্যবস্তুকে উপস্থাপন করতে হবে। অনুবর্তনের পরে দীর্ঘ সময়ের মধ্যেও যদি খাবার দেওয়া না হয়, শুধু ঘণ্টাই বাজানো হয়, তাহলে ক্রমশ লালাক্ষরণের ব্র্যাকেটে অনুবর্তিত প্রতিক্রিয়া ব্র্যাকেট ক্লোজড পরিমাণ কমতে কমতে একসময় তা বন্ধ হয়ে যাবে। একে অপানুবর্তন বলে। হেডিং শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন তত্ত্বের উপযোগিতা। ইতর প্রাণী থেকে শুরু করে মানব শিশুর শিখনে প্যাভলোভীয় প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার উপযোগিতা লক্ষ্য করা যায়। এর শিক্ষাগত তাৎপর্যগুলি হল: 1. শিশুর ভাষাগত বিকাশ। শিশুর ভাষাগত বিকাশের ক্ষেত্রে প্রাচীন অনুবর্তন কৌশলের যথেষ্ট প্রভাব লক্ষ্য করা যায়। শিশুকে ভাষা শেখানোর সময় কোনো একটি বিশেষ পরিচিত বস্তু বা ব্যক্তির সঙ্গে বিশেষ একটি শব্দকে যোগ করে দেওয়া হয়। উদাহরণস্বরূপ বলা যায়, বিশেষ একজন মহিলাকে দেখিয়ে মুখে ঠাকুরমা শব্দটি বারে বারে উচ্চারণ করতে থাকলে শিশু ঠাকুরমা শব্দটি শেখে। এই পদ্ধতিতেই শিশু বহু শব্দ ও ভাষা আয়ত্ত করে। 2. শিশুর শিখন দক্ষতা। এই কৌশলের দ্বারা শিশু শিখন দক্ষতা অর্জন করে। লেখা, পড়া, বানান শুদ্ধ করা, নামতা মুখস্থ করা প্রভৃতি ক্ষেত্রে অনুবর্তনের প্রভাব দেখা যায়। 3. শিশুর অভ্যাস গঠন। শিশুর মধ্যে অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রেও এই কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন সকালবেলায় ঘুম থেকে ওঠা, নিয়মিত দাঁত মাজা, ঠিক সময়ে পড়তে বসা প্রভৃতি। 4. কুঅভ্যাস দূর করা। বানান ভুল, অশ্লীল শব্দ উচ্চারণ, মুদ্রা দোষ ইত্যাদি কুঅভ্যাস দূর করতে এই পদ্ধতি ব্যবহৃত হয়। 5. শিশুর প্রাক্ষোভিক বিকাশ। প্রাক্ষোভিক বিকাশে অনুবর্তনের বিশেষ ভূমিকা দেখা যায়। মানুষের জীবনে জটিল প্রক্ষোভ অনুবর্তনের ফল। প্রক্ষোভ উদ্দীপকের ব্যাপকতা অনুবর্তনের কারণেই ঘটে। 6. শিশুর আগ্রহ বা অনাগ্রহ সৃষ্টি। শ্রেণী শিখনের ক্ষেত্রে বিভিন্ন পাঠ্যবিষয়ে শিক্ষার্থীর আগ্রহ বা অনাগ্রহ অনুবর্তন প্রক্রিয়ারই ফল। অনেক ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকার প্রতি ভালোবাসা, তিনি যা পড়ান সেই বিষয়ে অনুবর্তিত হয়। নিচে একটি চিত্র বা চার্টের সাহায্যে শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন তত্ত্বের উপযোগিতা দেখানো হয়েছে। একটি সার্কুলার বা বৃত্তীয় ক্ষেত্রের সেন্টারে বা কেন্দ্রে লেখা রয়েছে শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন তত্ত্বের উপযোগিতা। এই তত্ত্বের যে 7টি উপযোগিতা আছে, সেই 7টিকে বৃত্তের চারিদিকে গোলাকারে সাজানো রয়েছে। প্রথমটি শিশুর ভাষাগত বিকাশ। দ্বিতীয় গোলাকার ক্ষেত্রে লেখা শিশুর শিখন দক্ষতা। তৃতীয় গোলাকার ক্ষেত্রে শিশুর অভ্যাস গঠন। চতুর্থ গোলাকার ক্ষেত্রে লেখা কুঅভ্যাস দূর করা। পঞ্চমটি হল শিশুর প্রাক্ষোভিক বিকাশ। ষষ্ঠটি শিশুর আগ্রহ বা অনাগ্রহ সৃষ্টি এবং সপ্তম বা শেষটি হল শিক্ষকের আচরণ শিক্ষার্থীর মধ্যে অনুবর্তন। এরপর সপ্তমটি শিক্ষকের আচরণ শিক্ষার্থীর মধ্যে অনুবর্তন। শিক্ষক শিক্ষিকার আচার আচরণ, পোশাক পরিচ্ছদ, অভ্যাস প্রভৃতি শিক্ষার্থীর মধ্যে অনুবর্তিত হয়ে থাকে। সেই জন্য শিক্ষক শিক্ষিকাদের আচরণ হবে মার্জিত, পোশাক হবে রুচিসম্মত এবং অভ্যাস হবে অনুকরণযোগ্য। কোয়েশ্চেন নাম্বার 6. সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। হেডিং সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন।
যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়ার নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই, যে কোনো উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়ার সংযোগ ঘটানো যায় এবং যেখানে প্রাণীর সক্রিয়তা অপরিহার্য, তাকে সক্রিয় অনুবর্তন বলে। হেডিং: সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্য। অপারেন্ট হল ফলোৎপাদনের জন্য প্রতিক্রিয়া যার নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই। এই রূপ প্রতিক্রিয়ার জন্য প্রাণীর সক্রিয় প্রচেষ্টার প্রয়োজন। সক্রিয় অনুবর্তনের বিশেষ বৈশিষ্ট্যগুলি হল: 1. প্রাথমিক প্রস্তুতি। সক্রিয় অনুবর্তনের জন্য প্রাণীর প্রাথমিক প্রস্তুতির প্রয়োজন হয়। এই প্রস্তুতি প্রাণীকে সক্রিয় অনুবর্তনের উপযোগী করে তোলে। 2. স্বতঃস্ফূর্ত আচরণ। এই অনুবর্তনে প্রাণী যে নতুন আচরণটি করে তা স্বতঃস্ফূর্তভাবে আসে। এই আচরণ প্রাণীর চাহিদার পরিতৃপ্তির কারণে হয় বলেই তা স্বতঃস্ফূর্তভাবে আসে। পেজ 40। 3. প্রাণীর সক্রিয়তা। প্রাণীর সক্রিয়তা এই অনুবর্তনের অন্যতম বৈশিষ্ট্য। 4. শক্তিদায়ী উদ্দীপক। সক্রিয় অনুবর্তনে শক্তিদায়ী উদ্দীপকের প্রয়োজন হয়। স্কিনার আচরণ পরিবর্তনের কৌশল হিসেবে শক্তিদায়ী উদ্দীপকের ব্যবহার করেছেন। শক্তিদায়ী উদ্দীপক নির্দিষ্ট প্রক্রিয়ার সম্ভাবনার হারকে বৃদ্ধি করে। শক্তিদায়ী উদ্দীপক দু ধরনের হয়: 1. ধনাত্মক এবং 2. ঋণাত্মক। ধনাত্মক শক্তিদায়ী উদ্দীপক আচরণকে শক্তিশালী করে, যেমন খাদ্য হচ্ছে ক্ষুধার্ত ব্যক্তির কাছে ধনাত্মক শক্তিদায়ক উদ্দীপক। ঋণাত্মক শক্তিদায়ী উদ্দীপক প্রাণীর কাছে অবাঞ্ছিত, যেমন দৈহিক শাস্তি, অপযশ, নিন্দা ইত্যাদি। 5. অবলুপ্তি। প্রাচীন অনুবর্তনের মতো সক্রিয় অনুবর্তনেরও অবলুপ্তি ঘটে যদি সঠিক প্রতিক্রিয়াটি করা সত্ত্বেও শক্তিদায়ী উদ্দীপক না আসে। 6. স্বতঃস্ফূর্ত পুনরাবির্ভাব। সক্রিয় অনুবর্তনের অবলুপ্তি ঘটলে প্রাণীকে যদি কিছু সময়ের জন্য দূরে রেখে পুনরায় একই পরিস্থিতিতে নিয়ে আসা হয় এবং দু একবার শক্তিশালী উদ্দীপক দেওয়া হয়, তাহলে সক্রিয় অনুবর্তন পুনরায় দেখা যাবে। এখানে নিচে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি চার্টের সাহায্যে গোলাকার ক্ষেত্রে দেখানো রয়েছে। এই গোলাকার ক্ষেত্রের সেন্টারে রয়েছে সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্য। তা থেকে আরও 7টি বৈশিষ্ট্যকে গোলাকার ক্ষেত্রের চারিপাশে গোলাকারে সাজানো হয়েছে। প্রথমটি হল প্রাথমিক প্রস্তুতি। দ্বিতীয় গোলাকার ক্ষেত্রে লেখা স্বতঃস্ফূর্ত আচরণ। তৃতীয়টি হল প্রাণীর সক্রিয়তা। চতুর্থটি শক্তিদায়ী উদ্দীপক। পঞ্চমটি অবলুপ্তি। ষষ্ঠটি স্বতঃস্ফূর্ত পুনরাবির্ভাব এবং অষ্টমটি ভুল। সপ্তমটি হল স্থায়িত্ব। সপ্তম, স্থায়িত্ব। সক্রিয় অনুবর্তনের অর্জিত আচরণের স্থায়িত্ব নির্ভর করে শক্তিদায়ী উদ্দীপকের উপস্থিতির ওপর। অনুবর্তিত আচরণ বজায় রাখার জন্য কখন এবং কিভাবে শক্তিদায়ী উদ্দীপক ব্যবহার করতে হবে তা স্কিনার উল্লেখ করেছেন। একে শিডিউল বলে। কোয়েশ্চেন নাম্বার 7। স্কিনারের মতে আচরণ কত প্রকারের ও কী কী? স্কিনারের সক্রিয় অনুবর্তনের পরীক্ষাটি বর্ণনা করো। হেডিং: স্কিনারের মতে আচরণের প্রকারভেদ। স্কিনারের মতে আচরণ দু রকমের: 1. রেসপন্ডেন্ট এবং 2. অপারেন্ট। রেসপন্ডেন্ট রয়েকার দন্তেস্ব প দন্তের নয়ডয় একার দন্তের নয়টয়। অপারেন্ট অপয়াকার রয়েকার দন্তের নয়টয়। যেসব আচরণে নির্দিষ্ট উদ্দীপক আছে ব্র্যাকেটে, যেমন লালা নিঃসরণের জন্য খাদ্য, চোখের সংকোচনের জন্য উজ্জ্বল আলো ইত্যাদি, ব্র্যাকেট ক্লোজড, সেগুলিকে রেসপন্ডেন্ট জাতীয় আচরণের অন্তর্ভুক্ত করা হয়। আর যেসব আচরণের নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই, যে কোনো উদ্দীপকের সঙ্গে ওই আচরণ ঘটানো যেতে পারে, তা অপারেন্ট জাতীয় আচরণের অন্তর্ভুক্ত।
যেমন কোনো শিক্ষার্থী যদি বানান ভুল কমাতে পারে তাহলে তাকে চকোলেট দেওয়া। এছাড়া চাহিদা, বেদনাদায়ক অনুভূতি, আনন্দদায়ক অনুভূতি প্রভৃতি অধিকাংশ ইচ্ছা সাপেক্ষ আচরণ অপারেন্ট জাতীয়। স্কিনার প্রধানত অপারেন্ট জাতীয় আচরণের ওপর গবেষণা করেছিলেন, যেখানে প্যাভলভ করেছিলেন রেসপন্ডেন্ট জাতীয় আচরণের ওপর। হেডিং: সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনের পরীক্ষা। সক্রিয় অনুবর্তনের ওপর পরীক্ষা করার জন্য স্কিনার একটি বিশেষ বাক্স ব্যবহার করেন, যা স্কিনার বক্স নামে পরিচিত। স্কিনার, SKINNER, স্কিনার বক্স, BOX। এই বাক্সে একটি ট্রে আছে। ট্রেটি একটি যন্ত্রের দ্বারা এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে একটি বোতামের ওপর চাপ দিলেই ট্রেতে খাবার চলে আসে। স্কিনার একটি ক্ষুধার্ত ইঁদুরকে তাঁর তৈরি বাক্সের মধ্যে প্রবেশ করান। পরীক্ষার সঙ্গে ইঁদুরটিকে পরিচিত করানোর জন্য প্রথমে ট্রেতে খাবার রাখা হয়। স্বাভাবিকভাবেই ইঁদুরটি বাক্সে থাকাকালীন সময়ে বোতামে চাপ দিয়ে খাবার আনা হয়। প্রথম পরীক্ষার উদ্দেশ্য ছিল ইঁদুরকে ট্রের মধ্যে খাদ্য থাকা সম্পর্কে পরিচিত করানো, আর দ্বিতীয় পরীক্ষার উদ্দেশ্য ছিল ইঁদুরটিকে স্কিনারের পরীক্ষা সম্পর্কে পরিচিত করানো। এরপর ইঁদুরটিকে পুনরায় বাক্সে প্রবেশ করানো হয়। ইঁদুরটি ট্রের দিকে ছুটে যায় খাবারের আশায়, কিন্তু খাবার না পাওয়ায় নানা রকম সঞ্চালনমূলক আচরণ করতে থাকে। হঠাৎ ইঁদুরটি বাক্সের মধ্যে অবস্থিত বোতামে চাপ দেওয়ার ফলে ট্রেতে খাবার এসে পড়ে। এই পরীক্ষা বারবার চালানোর পর দেখা যায় ইঁদুরটিকে বাক্সের মধ্যে রাখা মাত্র সে সোজা বোতামের কাছে গিয়ে বোতামে চাপ দিয়ে ট্রেতে খাবার নিয়ে আসে। অর্থাৎ এই প্রক্রিয়ায় শক্তিদায়ী উদ্দীপক খাদ্য বোতামে চাপ দেওয়ার প্রতিক্রিয়ার সম্ভাবনা বৃদ্ধি করেছে। এখানে ওপরে ডান দিকে স্কিনারের পরীক্ষার একটি চিত্ররূপ দেওয়া হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি কাঁচের বাক্সের মধ্যে একটি ট্রে দেওয়ালে লাগানো রয়েছে এবং একটি ইঁদুর মাটিতে দুটি পা রেখে দুটি হাত ট্রের ওপরে রেখে খাবারটি খাচ্ছে। মূল পাঠ কন্টিনিউড। এইভাবে বোতামে চাপ দেওয়া এবং খাবার পাওয়ার মধ্যে অনুবর্তন ঘটে। এই অনুবর্তনে ইঁদুরের ব্র্যাকেটে এখানে শিক্ষার্থী ব্র্যাকেট ক্লোজড সক্রিয়তা একান্তভাবে প্রয়োজন বলে একে সক্রিয় অনুবর্তন বলে। নিচে একটি চার্ট দেওয়া রয়েছে। প্রথমটিতে একটি গোলাকার ক্ষেত্রে লেখা রয়েছে খাদ্যের প্রত্যাশা, নিচে ব্র্যাকেটে উদ্দীপক 1 ব্র্যাকেট ক্লোজড। সেখান থেকে ডান দিকে একটি অ্যারোর সাহায্যে দ্বিতীয় গোলাকার ক্ষেত্রে লেখা রয়েছে বোতামে চাপ, নিচে ব্র্যাকেটে সাড়া বা প্রতিক্রিয়া 1। সেখান থেকে নিচে অ্যারো দিয়ে গোলাকার ক্ষেত্রে লেখা খাদ্য প্রাপ্তি, নিচে ব্র্যাকেটে উদ্দীপক 2 ব্র্যাকেট ক্লোজড। সেখান থেকে বাঁ দিকে অ্যারোর সাহায্যে লেখা অ্যারোর সাহায্যে চতুর্থ গোলাকার ক্ষেত্রটিকে নির্দেশ করা রয়েছে, যেখানে লেখা রয়েছে খাদ্য গ্রহণ, নিচে ব্র্যাকেটে সাড়া বা প্রতিক্রিয়া 2 ব্র্যাকেট ক্লোজড। এগুলি হল অনুবর্তনের বিভিন্ন ধাপ। নিচে লেখা রয়েছে স্কিনারের অপারেন্ট অনুবর্তনের বিভিন্ন ধাপ। কোয়েশ্চেন নাম্বার 8, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তন তত্ত্বের উপযোগিতা আলোচনা করো। হেডিং: শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের উপযোগিতা। সক্রিয় অনুবর্তন নীতি বর্তমানে শিক্ষাক্ষেত্রে নানাভাবে ব্যবহৃত হচ্ছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল 1 পরিকল্পিত শিখন পদ্ধতি এবং 2 আচরণ সংশোধনের কৌশল। পেজ নাম্বার 41। নাম্বার 1 পরিকল্পিত শিক্ষণ পদ্ধতি। স্কিনারের সক্রিয় অনুবর্তন নীতিকে ভিত্তি করে এই যুগান্তকারী শিক্ষণ পদ্ধতিটি রূপ পেয়েছে।
পরিকল্পিত শিক্ষণ পদ্ধতি হল পরিকল্পিতভাবে পর্যায়ক্রমে ক্ষুদ্র ক্ষুদ্র স্তরের মধ্য দিয়ে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছনো। যে বিষয়টি শিক্ষার্থীরা শিখবে সেই বিষয়টিকে শিক্ষার্থীদের উপযোগী করে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়, একে ফ্রেম বলে। প্রত্যেকটি ফ্রেম এমনভাবে তৈরি করা হয় যাতে শিক্ষার্থীদের অধিকাংশই নিজে পড়ে প্রশ্নের উত্তর দিতে পারে। ওই ফ্রেমগুলি বইয়ের আকারে বা ভিডিও টেপে ধরে রাখা হয়। শিক্ষার্থী প্রতিটি অংশ বা ফ্রেম পর্যায়ক্রমে শেখে। প্রতিটি অংশেই প্রশ্ন থাকে। একটি অংশ বা ফ্রেমের প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারলে পরবর্তী অংশ পড়ার অনুমতি দেওয়া হয় না, আবার ওই অংশটিই পড়তে হয়। এইভাবে সমগ্র বিষয়টি শিক্ষার্থী শিখে ফেলে। বিভিন্ন শিখনের ক্ষেত্রে এই পদ্ধতিটি আজ ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। দু রকমের প্রোগ্রাম আছে: সরল রৈখিক প্রোগ্রাম এবং শাখা প্রোগ্রাম। ভুলকে ভিত্তি করে শাখা প্রোগ্রাম ব্যবহৃত হয়। নাম্বার 2, আচরণ সংশোধনের কৌশল। শিক্ষার অন্যতম উদ্দেশ্য হল আচরণ সংশোধন করা, যেমন অবাঞ্ছিত আচরণের সংশোধন, ভুল বানান শুদ্ধ করা ইত্যাদি। সক্রিয় অনুবর্তনের অন্যতম নীতি হল শেপিং, ব্র্যাকেটে SHAPING, ব্র্যাকেট ক্লোজড। এই নীতির দ্বারা শক্তিদায়ী উদ্দীপককে সুষ্ঠুভাবে ব্যবহার করে শিক্ষার্থীর অবাঞ্ছিত আচরণ ও অভ্যাস ধীরে ধীরে সংশোধন করা হয়। উপরোক্ত বিষয়গুলি ছাড়াও শিক্ষণ প্রক্রিয়ার সক্রিয় অনুবর্তন প্রক্রিয়াকে দুভাবে প্রয়োগ করা যেতে পারে, যেমন 1. শক্তিদায়ী উদ্দীপকের সাহায্যে শিক্ষা ভীতিকে দূর করা যায়। 2. শিক্ষার্থীর আকাঙ্ক্ষিত আচরণকে তাৎক্ষণিক শক্তিদায়ী উদ্দীপকের মাধ্যমে শক্তিশালী করা যায়। কোয়েশ্চেন নাম্বার 9, সক্রিয় অনুবর্তনের সীমাবদ্ধতা লেখো। হেডিং: সক্রিয় অনুবর্তনের সীমাবদ্ধতা। অধিকাংশ মনোবিদ ব্যক্তির আচরণ সংশোধন এবং শ্রেণীকক্ষে শিক্ষণে সক্রিয় অনুবর্তনের কার্যকারিতা স্বীকার করেছেন, তবে কোনো কোনো মনস্তত্ত্ববিদ ল্যাবরেটরির বাইরে এর কার্যকারিতা সম্পর্কে সন্দেহও পোষণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন নোয়াম চমস্কি, ব্র্যাকেটে NOAM, নোয়াম চমস্কি, CHOMSKY, ব্র্যাকেট ক্লোজড। চমস্কি সক্রিয় অনুবর্তনের যেসব সীমাবদ্ধতার কথা তুলে ধরেছেন সেগুলি হল: 1. স্বাভাবিক পরিস্থিতিতে প্রয়োগযোগ্যতার অভাব। চমস্কি বলেন যে পরীক্ষাগারের মতো নিয়ন্ত্রিত পরিবেশে শিখন সংক্রান্ত পরীক্ষায় যে ফল পাওয়া যায়, স্বাভাবিক শিখন পরিস্থিতিতে তার প্রয়োগযোগ্যতা সম্পর্কে সন্দেহের অবকাশ থেকে যায়। পরীক্ষাগারে সক্রিয় অনুবর্তনের যে নীতিগুলি আবিষ্কৃত হয়, স্বাভাবিক পরিস্থিতিতে তার প্রয়োগ সম্পর্কে প্রশ্ন থাকাই স্বাভাবিক। এর কারণ এখানে আচরণ ও তার নিয়ন্ত্রণকারী উদ্দীপকের সম্পর্কটি অনেক জটিল। 2. বংশগত ও গঠনগত উপাদান উপেক্ষিত। স্কিনার ব্যক্তির বংশগত ও গঠনগত উপাদানগুলির ওপর কোনো গুরুত্ব আরোপ করেননি, যদিও মনস্তত্ত্বের দিক থেকে ভাষার বিকাশে এর গুরুত্ব আজ সকলেই স্বীকার করেছেন। 3. অসম্পূর্ণ ব্যাখ্যা। সক্রিয় অনুবর্তনে শক্তিদায়ী উদ্দীপক ব্যবস্থা মানুষের স্বতঃস্ফূর্ততা, কৌতূহল এবং সৃজনশীলতার ব্যাখ্যা করতে সক্ষম নয়। 4. সহজাত বৈশিষ্ট্য উপেক্ষিত। চমস্কি সহজাত বৈশিষ্ট্যাবলীর কথা অস্বীকার করে বলেছেন যে সমস্ত আচরণ মানুষের জীবনকালেই অর্জিত হয়, তবে মনোবিদগণ একথা স্বীকার করেন না। কোয়েশ্চেন নাম্বার 10, সক্রিয় অনুবর্তনের নীতিগুলি উল্লেখ করো। হেডিং: সক্রিয় অনুবর্তনের নীতিসমূহ। সক্রিয় অনুবর্তনের নীতিগুলি হল: 1. বিন্যাসকরণ। প্রাণীর মধ্যে বাঞ্ছিত আচরণ নিয়ে আসার জন্য পরিকল্পিতভাবে শক্তিদায়ী উদ্দীপকের ব্যবস্থাকেই বিন্যাসকরণ, ব্র্যাকেটে শেপিং, ব্র্যাকেট ক্লোজড বলে। 2. শক্তিদাতা। স্কিনার আচরণ পরিবর্তনের কৌশল হিসেবে শক্তিদায়ী উদ্দীপক, ব্র্যাকেটে রিএনফোর্সার, ব্র্যাকেট ক্লোজড ব্যবহার করেছেন।
শক্তিদাতা বলতে এমন ঘটনাকে বোঝায় যা আচরণের সম্ভাব্যতা বৃদ্ধি করে। 3. প্রাথমিক প্রস্তুতি। সক্রিয় অনুবর্তন সৃষ্টি হওয়ার আগে প্রাণীর প্রাথমিক প্রস্তুতি থাকা প্রয়োজন। এই প্রস্তুতি প্রাণীকে পরীক্ষামূলক পরিস্থিতির উপযোগী করে তোলে। নিচে একটি চার্টের সাহায্যে সক্রিয় অনুবর্তনের নীতিগুলি দেখানো হয়েছে। একটি অর্ধবৃত্তাকার ক্ষেত্রের কেন্দ্রে লেখা রয়েছে সক্রিয় অনুবর্তনের নীতি। তার থেকে এই 6টি নীতিকে অর্ধবৃত্তাকারে সাজানো রয়েছে। প্রথম বাঁদিকে শুরু হয়েছে যে নীতিটি নাম বিন্যাসকরণ। দ্বিতীয় গোলাকার ক্ষেত্রে নিচের দিকে যে নীতিটি সেটি শক্তিদাতা। তৃতীয় নীতিটি হলো প্রাথমিক প্রস্তুতি। চতুর্থ নীতিটি হলো বিলোপ সাধন। পঞ্চম নীতিটি স্বতঃস্ফূর্ত পুনরাবির্ভাব এবং ষষ্ঠ নীতিটি হলো স্থায়িত্ব। এবার চতুর্থ নীতিটি বিলোপ সাধন। যদি সঠিক প্রতিক্রিয়াটি করার পরেও শক্তিদায়ী উদ্দীপক না পাওয়া যায় তাহলে প্রাচীন অনুবর্তনের মতো সক্রিয় অনুবর্তনেরও বিলোপ ঘটে। 5. স্বতঃস্ফূর্ত পুনরাবির্ভাব। প্রাচীন অনুবর্তনের মতো সক্রিয় অনুবর্তনেরও স্বতঃস্ফূর্ত পুনরাবির্ভাব ঘটে। সক্রিয় অনুবর্তনের বিলোপ সাধনের পরে যদি কিছু সময়ের জন্য প্রাণীকে দূরে রেখে পুনরায় একই পরিস্থিতিতে নিয়ে এসে দু একবার শক্তিদায়ী উদ্দীপক উপস্থাপন করা হয় তাহলে পুনরায় সক্রিয় অনুবর্তন দেখা যাবে। 6. স্থায়িত্ব। সক্রিয় অনুবর্তনে অর্জিত আচরণের স্থায়িত্ব নির্ভর করে শক্তিদায়ী উদ্দীপকের উপস্থিতির ওপর। অনুবর্তিত আচরণ বজায় রাখার জন্য কখন কিভাবে শক্তিদায়ী উদ্দীপক ব্যবহার করতে হবে তা স্কিনার উল্লেখ করেছেন। একে শিডিউল বলে। পেজ 42। কোয়েশ্চেন 11। প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য লেখো, অথবা এস টাইপ এবং আর টাইপ অনুবর্তনের পার্থক্য লেখো। হেডিং: প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য। নিচে এই পার্থক্যগুলি সারণীর সাহায্যে দেওয়া রয়েছে। এখানে 3টি কলাম রয়েছে। প্রথম কলামের হেডিং পার্থক্যের বিষয়। দ্বিতীয় কলামের হেডিং প্রাচীন বা প্যাভলোভীয় অনুবর্তন ব্র্যাকেটে এস টাইপ ব্র্যাকেট ক্লোজড। তৃতীয় কলামের হেডিং অপারেন্ট বা সক্রিয় অনুবর্তন ব্র্যাকেটে আর টাইপ ব্র্যাকেট ক্লোজড। পার্থক্যের বিষয় নাম্বার 1, উদ্ভাবক। এস টাইপ কলামে প্রথম উদ্ভাবকটি, এই অনুবর্তনের উদ্ভাবক হলেন বিশিষ্ট রুশ শারীরতত্ত্ব বিশারদ আইভান প্যাভলভ। পরবর্তী কলাম বা আর টাইপ কলামে এই অনুবর্তনের উদ্ভাবক হলেন বিশিষ্ট মনোবিদ বি.এফ. স্কিনার। পার্থক্যের বিষয় নাম্বার 2, ভিত্তি। এস টাইপে এর ভিত্তি হল টাইপ 1 শিখন অর্থাৎ রেসপন্ডেন্ট জাতীয় আচরণ ব্র্যাকেটে যে আচরণের নির্দিষ্ট উদ্দীপক আছে ব্র্যাকেট ক্লোজড। আর টাইপে এর ভিত্তি হচ্ছে টাইপ 2 শিখন অর্থাৎ অপারেন্ট জাতীয় আচরণ ব্র্যাকেটে যে আচরণের নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই। পার্থক্যের বিষয় নাম্বার 3, উদ্দেশ্য। এস টাইপে অনুবর্তিত উদ্দীপকের উদ্দেশ্য উদ্দীপক প্রতিক্রিয়া বন্ধন ঘটানো ব্র্যাকেটে S-R বন্ধন ব্র্যাকেট ক্লোজড।
ডান দিকে আর টাইপে পরস্পর সম্পর্কিত একাধিক আচরণের মাধ্যমে প্রাণীকে উপযুক্ত আচরণের দিকে নিয়ে যাওয়াই এর উদ্দেশ্য। পার্থক্যের বিষয় নাম্বার 4, মূল বিষয়বস্তু। এস টাইপে উদ্দীপকের প্রতিস্থাপন হলো এই ধরনের অনুবর্তনের মূল বিষয়। আর টাইপে আচরণের সংশোধন করা এই অনুবর্তনের মূল বিষয়। পার্থক্যের বিষয় নাম্বার 5, ইচ্ছাধীনতা। এস টাইপে এক্ষেত্রে স্বাভাবিক উদ্দীপক যে অনুবর্তিত প্রতিক্রিয়া ঘটায় তা প্রতিবর্ত প্রকৃতির, অর্থাৎ প্রাণীর ইচ্ছাধীন নয়। আর টাইপে এক্ষেত্রে অনুবর্তিত আচরণ ঐচ্ছিক, অর্থাৎ প্রাণীর ইচ্ছাধীন। পার্থক্যের বিষয় নাম্বার 6, গুরুত্বের বিষয়। এস টাইপে এই অনুবর্তনে সময় নিয়ন্ত্রণের ওপর জোর দেওয়া হয়। আর টাইপে এই অনুবর্তনে প্রেষণা ব্র্যাকেটে মোটিভেশন ব্র্যাকেট ক্লোজড ও পুরস্কারের ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়। পার্থক্যের বিষয় নাম্বার 7, স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণ। এস টাইপে প্যাভলোভীয় অনুবর্তন কৌশল প্রাণীর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর টাইপে অপারেন্ট অনুবর্তন প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়। পার্থক্যের বিষয় নাম্বার 8, স্বাভাবিক ও অনুবর্তিত উদ্দীপকের মধ্যে সম্পর্ক। এস টাইপে এক্ষেত্রে স্বাভাবিক উদ্দীপক অনুবর্তিত উদ্দীপকের সঙ্গে যুক্ত থাকে। আর টাইপে এক্ষেত্রে স্বাভাবিক উদ্দীপক অনুবর্তিত উদ্দীপকের সঙ্গে যুক্ত থাকে না, প্রতিক্রিয়ার সঙ্গে শক্তিদায়ী উদ্দীপক যুক্ত থাকে। পার্থক্যের বিষয় নাম্বার 9, প্রাণীর আচরণের ওপর উদ্দীপকের প্রভাব। এস টাইপে এখানে স্বাভাবিক উদ্দীপকের উপস্থাপন প্রাণীর আচরণের ওপর নির্ভর করে না। আর টাইপে এখানে প্রাণী নির্দিষ্ট আচরণ করলেই শক্তিদায়ী উদ্দীপক আসে। পার্থক্যের বিষয় নাম্বার 10, উদ্দীপকের উপস্থিতির সময়। এস টাইপে এই ধরনের অনুবর্তনে শক্তিদায়ী উদ্দীপক পূর্বে আসে। আর টাইপে এক্ষেত্রে প্রাণীর প্রতিক্রিয়া ঘটার পর শক্তিদায়ী উদ্দীপক সরবরাহ করা হয়। পার্থক্যের বিষয় নাম্বার 11, অনুবর্তিত প্রতিক্রিয়ার সংঘটন। এস টাইপে প্রাচীন অনুবর্তনে অনুবর্তিত প্রতিক্রিয়ার কোনো অস্তিত্ব থাকে না। আর টাইপে সক্রিয় অনুবর্তনে প্রতিক্রিয়াটি অন্তত একবার ঘটবেই, অন্যথায় শক্তিদায়ী উদ্দীপকের কোনো অর্থ হয় না। কোয়েশ্চেন 12, সমস্যা সমাধান বলতে কি বোঝো? সমস্যামূলক শিখনের বৈশিষ্ট্য বা প্রকৃতি লেখো। হেডিং, সমস্যা সমাধান। মনোবিদ গেটসের মতে সমস্যা সমাধান হলো এক বিশেষ ধরনের শিখন পদ্ধতি যেখানে শিক্ষার্থীকে উপযুক্ত প্রতিক্রিয়া বা সাড়াটিকে আবিষ্কার করতে হয়। মনোবিদ গ্রের মতে কোনো লক্ষ্য পূরণের পথে যে সব অসুবিধা বা বাধা দেখা যায় সেগুলিকে অতিক্রম করার প্রক্রিয়াকে বলে সমস্যা সমাধান। সমস্যামূলক পরিস্থিতিকে নিম্নলিখিত চিত্রে রূপ দেওয়া যেতে পারে। নিচে একটি চিত্রের সাহায্যে এই পরিস্থিতিকে দেখানো হয়েছে। প্রথমে একটি ক্ষেত্রের মধ্যে লেখা রয়েছে ব্যক্তির চাহিদা। সেখান থেকে ডান দিকে 3টি অ্যারো গিয়েছে। মাঝখানে যে অ্যারোটি রয়েছে সেখানে লেখা রয়েছে প্রতিক্রিয়া। এরপরে প্রতিক্রিয়ার পরে একটি দেওয়ালের ছবি, ইট দিয়ে তৈরি একটি দেওয়ালের ছবি দেওয়া রয়েছে। তার নিচে লেখা রয়েছে বাধা, অর্থাৎ প্রতিক্রিয়ার পথে বাধা। এই দেওয়ালের অন্য পারে বা অপর পাশে লেখা রয়েছে লক্ষ্য বা আকাঙ্ক্ষিত বস্তু, অর্থাৎ বাধার বাঁ দিকে রয়েছে প্রতিক্রিয়া এবং ডান দিকে রয়েছে আকাঙ্ক্ষিত বস্তু। কন্টিনিউড মূল পাঠ।
বংশ, ধারা ও পরিবেশের কারণে মানব জীবনে নানা ধরনের চাহিদার সৃষ্টি হয়। চাহিদার তাড়নায় ব্যক্তি নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগোতে থাকে। এই লক্ষ্য পূরণে তাকে নানা বাধার সম্মুখীন হতে হয়। এই বাধা অতিক্রম করতে এসে বিভিন্ন বিকল্প প্রতিক্রিয়ার মধ্য থেকে সঠিক প্রতিক্রিয়াটি নির্বাচন করে এবং তার প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধান করে। এর ফলে যে শিখন হয় তাকে সমস্যা সমাধান শিখন বলে। হেডিং: সমস্যামূলক শিখনের বৈশিষ্ট্য বা প্রকৃতি। প্রতিটি ব্যক্তির সমস্যামূলক পরিস্থিতিকে বিশ্লেষণ করলে তিনটি বিষয় লক্ষ্য করা যায়, যথা: 1. চাহিদা, 2. চাহিদা পূরণে সক্ষম এমন লক্ষ্য বা আকাঙ্ক্ষিত বস্তু এবং 3. চাহিদা ও লক্ষ্য বস্তুর মধ্যে বাধা। এখানে সমস্যা হলো চাহিদা ও লক্ষ্যবস্তুর মধ্যে বাধা। এই বাধা দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, অর্থনৈতিক নানা প্রকারের হতে পারে। বিভিন্ন প্রকার সমস্যা সমাধানের মাধ্যমে ব্যক্তি নতুন অভিজ্ঞতা অর্জন করে, যার ফলে তার আচরণের পরিবর্তন ঘটে। অনেকের মতে সমস্যা সমাধান শিখন সর্বোচ্চ স্তরের শিখন, কারণ এখানে প্রতিক্রিয়াগুলি পুরোপুরিভাবে পূর্ব অভিজ্ঞতা বা অনুবর্তনের উপর নির্ভরশীল নয়। এখানে অভিজ্ঞতাগুলির পুনর্বিন্যাস করতে হয়। সমস্যা সমাধানে কম বেশি নতুন কিছু আবিষ্কার বা সৃষ্টি করতে হয়।